বাদ পড়লেন রোনালদো, নেইমার, মডরিচ। আজ কি পার পাবেন মেসি? 2026 সালের ওয়ার্ল্ড কাপ যেন নতুনদের জয়গান এবং পুরনোদের প্রস্থান। বিশ্বকাপের সব আলোচনা নিয়ে আমি আহমেদ শাইখ আছি কালের কণ্ঠ ডিজিটাল মাল্টিমিডিয়ার বিশ্বকাপ স্পেশাল শো, যার নাম বিশ্বকাপ উন্মাদন। আজ আমার সাথে উপস্থিত আছেন একই সাথে একজন স্পোর্টস এনথুজিয়াস্ট এবং একই সাথে কর্পোরেট লিডার। স্বাগত জানাতে চাই রবিউল ইসলাম মিল্টন সাহেবকে, যিনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর। স্বাগতম মিল্টন ভাই, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। কেমন দেখছেন ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ, ভালো, খুবই ভালো, কিন্তু একটু খারাপও লাগছে। বড় বড় দুই জায়ান্ট দল বাদ পড়ে গেল, একটা ব্রাজিল, একটা পর্তুগাল। আপনি জানেন যে পর্তুগালকে আমরা সেমিফাইনালিস্ট হিসেবে কাউন্ট করেছিলাম গত এক বছর ধরে। জি জি জি। তাদের যে প্লেয়ার স্কোয়াড, তাদের যে মিডফিল্ড, তাদের যে স্ট্রাইকিং এর রোনালদো, Cool body spray. Long-lasting fragrance. সব মিলে আমরা চার সেমিফাইনালিস্টের মধ্যে ডেফিনেটলি পর্তুগাল ছিল, কিন্তু সেই জায়গা থেকে এখন আমরা হতাশ। জি, মানে আপনার যদি ধরুন পর্তুগালকে নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করি, মানে একই সাথে এতগুলো ভালো ভালো প্লেয়ার, বেশিরভাগই প্লেয়ার হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা, তারপর তো তার সাথে মানে সুপারস্টার রোনালদো, কিন্তু এত প্লেয়ারকে সমন্বয় না করানোর পিছনে এটা কি প্লেয়ারদের ধরেন একটা ব্যাপার, নাকি এটা কি কোচের এক ধরনের অদূরদর্শিতা বলতে হয়? আপনি ঠিকই বলেছেন। যেটা হয় যে আমরা দেখেছি যে পৃথিবীর সব সেরা সেরা লিগের বড় বড় জায়গায় পর্তুগিজরা খেলছেন, বিশেষ করে মিডফিল্ডের যারা আছে এরা দুর্দান্ত। এবং এতদিন বলা হচ্ছিল যে কয়টা টিম 48টা টিম বিশ্বকাপে খেলছে, তার চেয়ে সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড হচ্ছে পর্তুগালের। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে খেলার সময় তার কোনো রেশ আমরা দেখতে পাই, মানে কোনো কোঅর্ডিনেশন। এইটা হয় কোচিং তো অবশ্যই, সবাইকে একসাথে গাঁথতে না পারা। যেমন আপনি যদি ফ্রান্সের কথা বলেন, আপনি যদি আর্জেন্টিনার কথা বলেন, আপনি যদি মরক্কোর কথা বলেন, ইভেন ক্রোয়েশিয়ার কথা বলেন, এরা কিন্তু একটা টিম হয়ে খেলছে। এত সুন্দর বন্ডিং, এবং এই বন্ডিংটা আপনাকে 50% এগিয়ে দিবে মানসিক এবং শারীরিকভাবে সবকিছুতে। মাঠের বন্ডিং যদি আপনি না হতে পারেন, বন্ড হতে না পারেন, তাহলে আপনাকে আসলে পিছিয়ে পড়তে হবে। পর্তুগাল সেইখানে অনেকটা পিছায় আছে। আমরা প্রথম খেলা, সেকেন্ড খেলা যে কটা আমরা দেখেছি, প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি যে এই টিম বন্ডিং এর ক্ষেত্রে কেমন খাপছাড়া ভাব, কেউ পাস দিচ্ছে না কাউকে, বা খেলা যেন একটু স্লো। হ্যাঁ, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট বা বিশ্বাস, সেই জায়গাটায় ভালো ঘাটতি। মানে অনেকেই বলছে যে ব্রুনো ফার্নান্ডেজ এবং রোনালদোর মধ্যে যে পাসিং এর যে ব্যাপারটা, এটা অনেক একটা ঘাটতি ছিল, যার কারণে কোনো ক্রিয়েটিভিটি নেই। বল শুধু এপাশ থেকে ওপাশ যাচ্ছে। কিন্তু একই ভাবে যদি বলতে হয় তাহলে স্পেনের কথা বলতে হয়। স্পেন পর্তুগালকে হারিয়ে দিল কোনো স্ট্রাইকার ছাড়াই। মানে আগেকার দিনে যেভাবে দেখা যেত যে ফার্নান্ডো টরেস বা ডেভিড ভিয়া বা মোরাটার মতো স্ট্রাইকাররা ম্যাচ জিতাতো, কিন্তু এখন আসলে কোনো স্ট্রাইকার ছাড়াই স্পেন এগিয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক আছে, স্পেন অনেক শক্তিশালী দল, কিন্তু সত্যিকার অর্থে গতকাল পর্তুগালের সাথে যে খেলাটা হলো, সেখানেও স্পেনের খেলা দেখে আমি হতাশ। মানে টোটাল ম্যাচটা দেখে হতাশ। স্পেন কিছুটা ভালো খেলেছে বলে উইন করেছে, এবং আগে থেকেই জানতাম যে স্পেনই উইন করবে, তাদের ওই কম্বিনেশনটা আছে। বাট দুই দলের যে ডার্বি, স্পেন এবং ইউরোপিয়ান যে ডার্বি, ওদের 100 বছরের পুরাতন ওদের ডার্বিটা, সেই ডার্বির জায়গায় আমি কালকে ওই আনন্দটা, মজাটা কালকের খেলায় দেখিনি। কালকে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল দুই টিমেরই, এবং মনে করেন যে 90 মিনিটে অ্যাডিশনাল টাইমে গিয়ে স্পেন গোলটা দিল। এবং সাইকোলজিক্যালি আমার কাছে কেন জানি মনে হলো, হয়তো রোনালদো মেসিকে আমরা সবসময় এইজড বলে করে আসছি না, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে পর্তুগালের ছোকরাদের সাথে বয়স্কদের খেলে এরকম, কিন্তু এরকম একটা মানে ডিভাইডেশন মনে হচ্ছিল। জি, এটাই আসলে এইবারে ওয়ার্ল্ড কাপে মানে স্পেনকে অনেকে ধরেছিল যে ফেভারিট, পর্তুগালকে ধরেছিল, কিন্তু দুই টিমেরই দেখা হয়ে গেল। বাট দুইজনের খেলা দেখেই ওরকম ভাবে আসলে ফেভারিট বলা যাবে না যে ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার জন্য, কারণ এছাড়া অন্যান্য যেসব দল যেসব পারফরমেন্স দিচ্ছে, সেটা আসলে খুবই মানে চিন্তা করা যায়নি এরকম আর কি। এরকমই আর একটা দল, যেই দলটাকে কেউ প্রথমে গোনায় ধরেনি, কিন্তু হাঁটি পা করে কিন্তু আগে যাচ্ছে, সেটা হচ্ছে বেলজিয়াম। এবং মানে ধরেন যে ইউএস এর যাদের কিনা পুরো টুর্নামেন্ট জুড়ে খুব ভালো পারফরমেন্স ছিল, অনেকগুলা এমন গল্প আছে যেগুলো নিয়ে অনেক কানাঘুষা চলছে, কিন্তু এর মধ্যে দিয়েও বেলজিয়াম ইউএসএ কে 4-1 গোলে হারিয়ে চলে গেল। আপনি দেখেন বেলজিয়াম কিন্তু দীর্ঘদিন ধরে একটা মানে প্রায় এই বিশ্বকাপের মঞ্চে অনেক ভালো খেলছে, দুর্দান্ত খেলছে। তো এই বিশ্বকাপে আমার কাছে গতবারের চেয়ে একটু কম মনে হয়েছিল, বা 2018-র চেয়ে একটু দুর্বল মনে হয়েছিল, কিন্তু গতকালকের ম্যাচ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে না এই বেলজিয়ামটাও অনেক দূর যেতে পারে। আর কালকে একটা শঙ্কা ছিল যে ইউএসএতে হোম অ্যাডভান্টেজে
বেলজিয়াম কতটা কুলিয়ে উঠতে পারবে। আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম হয়তো 2-1 বেলজিয়াম জিততেও পারে, নাও জিততে পারে। হ্যাঁ, তো সেখানে 4-1 ব্যবধান, এটা বিশাল একটা অর্জন ওদের। কিন্তু কালকে ধরেন যে ইউএসএ খেলা দেখে মনে হলো যে তাদের প্রথম যে 4-5 ম্যাচের যে এক ধরনের মানে চেষ্টা ছিল বা এক ধরনের অ্যাগ্রেশন ছিল ম্যাচ জিতে বের হয়ে আসা, কেন জানি কালকের ম্যাচে মনে হচ্ছিল যে তারা একটু গা ছাড়া একটা ভাব নিয়ে খেলছে। রাইট, বেলজিয়ামের এটা একটা শক্তি যেটা বললেন, ওদের যে হাল ছেড়ে না দেয় এবং এক হয়ে খেলা, বিশেষ করে ডি ব্রুইনা, লুকাকু এরা যেভাবে খেলে এবং জান প্রাণ দিয়ে খেলে, গতকাল ওই জায়গায় একটু ঘাটতি ছিল। হ্যাঁ, এবং বেলজিয়ামে যেটা দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে গিয়ে তাদের কিন্তু মানে 85 মিনিটের পরে কিন্তু তাদের গোলের সংখ্যা অনেক বেশি বেড়েছে, এবং যেভাবে করে বের হয়ে আসছে প্রতিটা ম্যাচ, আশা করি হয়তো কোয়ার্টার ফাইনালে এরকম কিছু দেখা যেতে পারে। রাইট। এখন যদি আসতে হয় মানে ইন জেনারেল আমরা যদি রাউন্ড অফ 16 এর কথা বলি, তাহলে মানে সবগুলা বলতে গেলে যে মানে যারা কিনা খুব বড় বড় দল ছিল ওরকম ভাবে বললে, যারা কিনা ধরেন যে ফ্রান্সের কথা যদি বলি, তারপরে হচ্ছে ইংল্যান্ডের কথা যদি বলি, তারা বের হয়ে এসছে। আবার কিছু অঘটনের ব্যাপারও আছে, যেরকম হচ্ছে নরওয়ে কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিল। তো এই যে চেঞ্জটা, যে ব্রাজিলের মতন দল রাউন্ড অফ 16 থেকে বের হয়ে গেল, নরওয়ে একটা আপকামিং ইয়াং এনার্জেটিক একটা দল, এই খেলাটা দেখে আপনার কি মনে হলো? দেখেন, ব্রাজিল জাপানের পরের ম্যাচটাই খেলেছে হচ্ছে নরওয়ের সাথে, কিন্তু জাপানের সাথে সেকেন্ড হাফে যে ম্যাচটা খেলেছে ব্রাজিল, আমার কাছে মনেই হয়নি যে নরওয়ের কাছে হারবে। আমি মনে করেছিলাম যে এখানে 2-3 গোল ব্রাজিলই দিবে নরওয়েকে, বাট সেইখান থেকে নরওয়ে কত সুন্দরভাবে এবং বল পজিশন বিস্তর ফারাক, 66 এবং 34 পুরো কন্ট্রোলে কিন্তু বলতে গেলে নরওয়ে করেছে এবং ভুল করেছে ব্রাজিল বেশি, মিস করেছে ব্রাজিল বেশি। সেখানে নরওয়ে 3-4টা অন টার্গেট শটে 2টি গোল করে ফেলেছে। এটা আসলে অসাধারণ ব্যাপার, আনএক্সপেক্টেড ছিল যে নরওয়ে জিতবে ম্যাচটা। এবং যেই 2টা গোলও আসলে হালান্ড দিল, মানে ওরকম ভাবে কিন্তু কেউ এক্সপেক্ট করে না ওই জায়গা থেকে। দুর্দান্ত। এবং ব্রাজিল এখানে যে ব্রাজিলের আপনি দেখবেন যে ডিফেন্ডাররা 2জন না 3জন দাঁড়িয়েছিল, ওরা আমার কাছে মনে হচ্ছে দাঁড়িয়ে দেখছে যে হাল্যান্ড কিভাবে শটটা নেয়, দর্শকের বাধা দেওয়ার কোনো চেষ্টাই তারা করলো না। আর প্রথমেই ওরা যে পেনাল্টিটা মিস করেছে, পেনাল্টি শুটআউটটা মিস করেছে, ওই পেনাল্টি মিস সম্ভবত ওইটারই হতাশা সারা ম্যাচ ক্যারি করতে হয়েছে ওদের। আপনার এই যে পেনাল্টিটা যখন নিল মানে এক ধরনের তর্ক বিতর্ক চলছে যে ব্রুনো গেমিরেস পেনাল্টিটা নিল, কিন্তু মাঠে ভিনিসিয়াস জুনিয়র উপস্থিত ছিল। কার্লো আনচেলত্তি যদিও বিভিন্ন রকম মানে রিজন দিয়েছেন যে কেন নেয়নি, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে মানে ওই সময়টা আসলে কার নেওয়া উচিত ছিল পেনাল্টি? দেখেন, পেনাল্টি শুটআউটের ইস্যুটা কিন্তু সবসময় ম্যাচের আগেই ডিসাইড হয়ে যায়, মানে কে স্পেশালিস্ট ক্যাটাগরি ওয়াইজ 1, 2, 3 এটা হয়েই যায়, ধরা থাকে এটা। তারপর ওখানে কেন হয়েছিল তার ব্যাখ্যা আনচেলত্তি দিয়েছে। আমার কাছে আবার এটাও মনে হয়েছে যে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে খেলে আর এখন নিউক্যাসলে, বাট সেভিয়ায় দীর্ঘদিন খেলেছে, এরা একজন আরেকজনকে ফেস করার অনেক অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে হতে পারে যে না, ফেস রিড বা রিডিং করার একটা ব্যাপার থাকতে পারে, সেইখান থেকে স্কিপ করে হয়তো। এটা একটা বেশ ভালো সম্ভাবনা, কারণ নরমালি এই জিনিসটা আমরা আসলে খুব বেশি চিন্তা করি না, কারণ হচ্ছে নরওয়ে যে গোলকিপার নেইল্যান্ড, উনি হচ্ছে সেভিয়ার গোলকিপার। এই সাইকোলজিটা আসলে অনেক সময় চিন্তা করা হয় না, যেটা কিনা হচ্ছে আপনার ব্রাজিল আর কি ওই সময় চিন্তা করেছে। বাট এইবারের ওয়ার্ল্ড কাপের যদি বলতে হয়, সবচেয়ে দুর্দান্ত ম্যাচ ছিল ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো। সেটা হাই অ্যালটিটিউড বলেন, দর্শকদের একটা প্রেশার বলেন, এর মধ্যে দিয়েও ইংল্যান্ড যেভাবে খেলে বের হয়ে আসলো, নর্মালি আমরা এরকম ইংল্যান্ড টিম ওয়ার্ল্ড কাপে দেখি না, প্রেশারে ভেঙে পড়ে যায় ইংল্যান্ড টিম, এরকম দেখা যায়। এই ইংল্যান্ড টিম কি মনে হচ্ছে? ইংল্যান্ড সবসময় বড় টিম, ক্রিকেটের সাউথ আফ্রিকার মতো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই বিশ্বকাপে ইংল্যান্ডকে আমরা ধরে রেখেছিলাম যে সেমিফাইনাল খেলবে বা কোয়ার্টার ফাইনাল খেলবে, ভালোভাবে এগোচ্ছে। কিন্তু যখন মেক্সিকোর সাথে খেলাটা পড়লো এবং সেটা 7350 ফিট উপরে খেলা পড়লো, সেখানে যে উচ্চতা, তারপরে যে গরম এবং মেক্সিকো দর্শকের যে আচরণ নয়েজ এবং যেভাবে ডিস্টার্ব করেছে, পাশাপাশি আমেরিকা থেকে খেলে একদিনও রেস্ট না পেয়ে মেক্সিকোতে গিয়ে একদিনের ব্যবধানে মেক্সিকো ম্যাচ খেললো, যেখানে এই উচ্চতায় খেললে এক সপ্তাহের মতো আপনার ট্রেনিং বা করতেই হয়, প্র্যাকটিস করতে হয় অ্যাডজাস্টের জন্য। সেখানে ইংল্যান্ড মাত্র একটা দিন সময় পেয়েছে। সেই জায়গা থেকে আমি ধরে নিয়েছিলাম যে হোম অ্যাডভান্টেজে
মেক্সিকো এগিয়ে যাবে, সেটা তো হয়নি, বরং 10 জনের টিম নিয়েও লাস্ট 30 মিনিটস যে ব্যাকআপটা দিয়েছে ইংল্যান্ড এসের মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ড, সেটা আসলে ট্রিমেন্ডাস। এবং এখন মনে হচ্ছে এই ইংল্যান্ড ডেফিনেটলি ফাইনাল রেসে থাকবে, থাকা উচিত আর কি। তাহলে সেই হিসাবে মানে আরো দুটো মানে ছোট টিমের সাথে আগে আলাপ করিনি, সেটা হচ্ছে যে ফ্রান্স এবং মরক্কো দুইজনই উঠলো। মানে কি মনে হচ্ছে যে মরক্কো কিন্তু সেভাবে করলে যদি ধরেন যে কানাডার সাথে খেলা হয়েছিল, যদিও সবাই মোটামুটি ধরেছিল যে কানাডা হচ্ছে সহজেই বের হয়ে যাবে আর কি টুর্নামেন্ট থেকে, কিন্তু কানাডা কিন্তু ভালোই ফার্স্ট হাফে প্রেশার দিয়েছিল মরক্কোকে, কিন্তু মরক্কো শেষ পর্যন্ত তাদের এক্সপিরিয়েন্স দিয়ে বের হয়ে আসে। মরক্কো আসলে 2018 থেকে যেভাবে খেলে যাচ্ছে এটা আগে থেকেই জানা ছিল, বা আমি জানতাম যে আসলে কানাডা জিততে পারবে না। আর এবারও তো মরক্কোর যে টিম স্পিড, যে বন্ডিং, যে ওদের যে কি বলে চেষ্টা আফ্রিকান টিম হিসেবে, তো আমি জানতাম যে আসলে কানাডা জিতবে না। আর সামনে ফ্রান্সের সাথে মরক্কোর খেলা পড়েছে, এটা আমার মনে হয় যে আপনি ধরে নিতে পারেন যে মানে ফাইনালের মতো একটা মজা পাবেন আর কি। ফ্রান্স ছেড়ে দিয়ে কথা বলবে না, পাশাপাশি মরক্কো ছেড়ে দিয়ে কথা বলবে না। মরক্কো টিমে 2-3 জন প্লেয়ার আছে, বিশেষ করে আশরাফ হাকিমি, নোবে, হচ্ছে পিএসজিতে খেলে, পিএসজি ফ্রান্সের টিম, এবং পিএসজিতে মানে কারেন্ট ফ্রান্স টিমের 7-8 জন প্লেয়ার আছে। সো আশরাফ হাকিমি ভালো করেই জানে তাদের টেম্পার বা কিভাবে খেলে, ওদের সাইকোলজি ভালো জানে। সো সেই জায়গা থেকে বিট করার মানে ভালো সম্ভাবনা আছে। জিততে হয়তো পারবে না, বাট ভালো বিট করার সম্ভাবনা আছে। কিন্তু এই যে ফ্রান্স স্কোয়াডটা, মানে এই ফ্রান্স স্কোয়াডের মধ্যে আপনি কি এমন কোনো গ্যাপ দেখেন যেখানে অপোনেন্ট এসে ফ্রান্সকে ধরাশায়ী করতে পারে? কারণ এখন পর্যন্ত চোখে দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি আমি দেখবো না, কিন্তু আশরাফ হাকিমি বুঝতে পারে, কারণ সে ওদের সাথে খেলে, যার কারণে ও বুঝতে পারে উইকনেস গুলো কোন জায়গায় আছে, কোন জায়গায়। বাট এইবারের ওয়ার্ল্ড কাপে যে এক ধরনের কথা হচ্ছিল যে ফ্রান্স টিমের মধ্যে হয়তো অনেক অন্তর্কন্দল থাকতে পারে, যে দেমবেলেও ব্যালন ডি'অরের দাবিদার, এমবাপ্পেও ব্যালন ডি'অরের দাবিদার, আবার এদিকে মাইকেল ওলিসে যে কিনা খুবই দুর্দান্ত খেলছে, সেও হয়তো ব্যালন ডি'অরের একটা দাবিদার থাকতে পারে। এরকম সময় অনেক সময় দেখা যায় যে দলের মধ্যে একজন অন্তর্কন্দল থাকে যে কে বেশি ভালো করবে, কিন্তু ফ্রান্স কিন্তু সেটা ওভারকাম করে আসছে এবং সবাইকে মানে ভালোভাবে পাসিং করে খেলে বের হয়ে আসছে। তো এইটা নিয়ে এইটা যদি আপনি বলেন, আমি পেছন থেকে আসি, ওলিসের কথা বলি। আপনি যদি গোল স্কোরিং বাদ দেন, ডেমবেলে এবং এমবাপ্পের গোল স্কোরিং এই বিশ্বকাপে বাদ দেন, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে ওলিসের খেলা। ওর খেলা দর্শনীয় এবং দেখার মতো, মানে দুর্দান্ত ওলিসে খেলে। আর আপনি যদি এরপরে আসেন, আমি দ্বিতীয় নাম্বার রাখবো, যেহেতু ব্যালন ডি'অরের কথা বললেন, এরপরে আসবো হচ্ছে এমবাপ্পের ব্যালন ডি'অর পাওয়ার সম্ভাবনা ডেমবেলের মতো উজ্জ্বল না, বিকজ চ্যাম্পিয়ন্স লিগ একটা ফ্যাক্টর। চ্যাম্পিয়ন্স লিগ আপনি দেখেছেন যে প্রতি বছর যে চ্যাম্পিয়ন্স লিগ জেতে, ইভেন ওয়ার্ল্ড কাপের বছরে যদি কেউ চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তার প্রায়োরিটি যদি সে তার স্কোরিং এবং ওইখানে অনেক বেশি অবদান থাকে। হ্যাঁ, তো সেইখানে ডেমবেলে অনেক এগিয়ে আছে। পিএসজির হয়ে ডেমবেলে পরপর দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, এবং সেখানে স্কোরিংও তার ভালো। এই বিশ্বকাপেও তার হ্যাটট্রিক আছে, এই বিশ্বকাপে আরো গোল করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এমবাপ্পের সম্ভাবনাও কম। আমি কি বলে, ব্যালন ডি'অরের ক্ষেত্রে ডেমবেলেকেই সবার আগে এগিয়ে রাখবো, আশেপাশে কেউ নেই। এখন তাহলে যদি আমি আসতেই হয় যে ব্যালন ডি'অরটাকে আবার একটু সাইডে রাখছি, কারণ এই প্রশ্নটা করবো, তারপরে আবার ব্যালন ডি'অরে ফিরবো। প্রশ্নটা হচ্ছে যেই খেলাটা নিয়ে সবাই তাকিয়ে আছে, ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, মানে দুর্ধর্ষ একটা খেলা হবে সবাই বলছে। একদিকে ইংল্যান্ডের যেরকম খেলা এবং আরেকদিকে নরওয়ের যেভাবে দুর্ধর্ষ অ্যাটাক, মানে কি মনে হচ্ছে প্রেডিকশনটা কি হতে পারে? মিডল অফ ইউরোপ অ্যান্ড নর্ডিক। সো আমার মনে হয় যে ইংল্যান্ড ডেফিনেটলি জিতবে। সেখানে দুইজন দুর্দান্ত দুই দলে গোল স্কোরার আছে, গোল মেশিন আছে, এক হ্যারি কেইন আর একজন হচ্ছে আর্লিং হালান্ড। তো যার লিগের শেষে কিন্তু সেরা। আপনি যদি জার্মান লিগের কথা বলেন, হ্যারি কেইন সেরা, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে হার্ল্যান্ড সেরা। তবে আপনি রিসেন্ট বিশ্বকাপের আগের যে বছরের লিগের খেলা হলো, এখানে যদি আপনি ভিনিসিয়াস জুনিয়র, তারপরে আলভারেজ, তারপরে কি বলে এমবাপ্পে, ডেমবেলে, হ্যারি কেইন, এই স্ট্রাইকারদের কথা যদি বলেন, ইভেন মার্টিনেজ, এদের স্কোরিং যদি দেখেন, সেখানে কিন্তু সবার চেয়ে বেশি এগিয়ে কিন্তু হ্যারি কেইনের মানে কি বলে স্কোর অনেক বেশি, 6+। সো সেই জায়গা থেকে আর টিম হিসেবে, ইংল্যান্ড টিম হিসেবে আমার মনে হয় না যে
ব্রাজিলকে যেভাবে বিট করেছে নরওয়ে সেভাবে করতে পারবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এখানে ইংল্যান্ডকে আসলে আগিয়ে রাখতে চাচ্ছেন? ডেফিনেটলি। তাহলে এবার ব্যালন ডিওরের প্রশ্ন আবার ফেরত আসতে হয়। আপনি বলছিলেন দেমবেলে, আপনি বলছিলেন এমবাপ্পের তো সুযোগ কম, ওলিসে, এর সাথে তো হ্যারি কেনের নামও আসছে। কারণ হ্যারি কেন যেভাবে একটা সিজন পার করছেন, গোল, অ্যাসিস্ট, সে হয়তো চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারেনি, কিন্তু তার পুরা সিজন ধরে যে লিগের যে পারফরমেন্স সেটাই সে ক্যারি করছে ওয়ার্ল্ড কাপে। এবং যেভাবে করে গোল দিয়ে একটা ইনফ্লুয়েন্সিয়াল গোল ছিল কঙ্গোর এগেনস্টে সেকেন্ড গোলটা, প্লাস আপনি যদি বলতে হয় আমাদের এই মেক্সিকোর সাথেও ম্যাচটা, তার যে পেনাল্টিটা, ওরকম একটা দুর্দান্ত সময় পেনাল্টি বা অ্যাসিস্ট বেলিংহামকে, তো মানে সেক্ষেত্রে কি আমরা হ্যারি কেনকেও ব্যালন ডিওরের তোড়ে রাখতে পারি? না, রাখতে পারেন না এখনই, পারবেন তখনই যখন ফাইনাল ট্রফি উইন করবে তখন। কারণ আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি, শয়নে স্বপ্নে দেখতে পাচ্ছি যে মানে কি বলে 100% এগিয়ে আছে ফ্রান্স মানে ট্রফিটার জন্য। আর কার সাথে ফাইনাল হবে সেটা পরে, ইংল্যান্ডের সাথে হতে পারে, আর্জেন্টিনার সাথে হতে পারে, কারণ এই পাশের একজনের সাথে হবে, বা কলম্বিয়ার সাথে হতে পারে, কারোর সাথে না, কারোর সাথে তো হবেই। কিন্তু সেক্ষেত্রে আমরা ফ্রান্সকে এগিয়ে রাখছি আসলে। এখন ফ্রান্স যদি ট্রফি উইন করে সেক্ষেত্রে কিন্তু আপনি আর হ্যারি কেনকে পাবেন না। আর ট্রফি যদিও জেতে তারপরও একটা বিতর্ক থেকে যাবে যদি ডেম্বেলে পারফরমেন্স করতে থাকে। সেক্ষেত্রে বিশ্বকাপকে আমলে নিয়ে কতটুকু করবে এটা আসলে ডিপেন্ড করে, হতেও পারে, সেক্ষেত্রে হতেও পারে। আরেকটি কোয়ার্টার ফাইনাল যদি বলতে হয়, স্পেন ভার্সেস বেলজিয়াম, মানে আপনি দুই টিমের খেলা দেখলেন কালকে রাতে, কি মনে হচ্ছে যে এই দুই দলের মধ্যে কি হতে পারে? না, আসলে প্রত্যেকটা টিমকে আমি দেখেছি, আপনিও দেখেছেন যে টিম ওয়াইজ খেলারই থাকে, কখনো ছন্দ পতন হয়। যেমন ব্রাজিল জাপানের সাথে কি খেললো সেকেন্ড হাফে, আর নরওয়ের সাথে ম্যাচটা কি খেললো, তাতে আমার কাছে মনে হয়েছে ব্রাজিল এরকম খেলা টিম না, ব্রাজিলের কোনো একটা কারণে ছন্দ পতনটা হয়েছে, ওইখানেই ব্রাজিলটা বাদ হয়ে গেছে, এটা নকআউটে করা হয়নি, উচিত হয়নি। এখন আপনি যদি বেলজিয়াম আর স্পেনের কথা বলেন, স্পেনের গতকালকের খেলা আমার ভালো লাগেনি, কিন্তু আমার মনে হয় যে বেলজিয়ামের সাথে খেলা পড়লে স্পেনের আসল রূপই দেখাবে। এবং এখানে ইয়ামাল এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না, কিন্তু আমার মনে হয় যে ইয়ামালের অভাবটা পূরণ করে দিচ্ছে কি বলে ওলমো আছে, তারপরে ইয়ারজাবাল আছে, এরা যারা আছে এরা পোষাই দিচ্ছে এরা। এমনিতে ওয়ার্ল্ড কাপে আপনি কোন দলের সাপোর্টার? আমি সবসময় আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি আসলে ফুটবলের ভক্ত, তো আমি খুব ভালো ফুটবল সবসময় পছন্দ করি। এই জন্য আমি বললাম যে ব্রাজিল, তারপরে ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পরে রং হারিয়েছে, একটু খারাপ লেগেছে। মানে ওই আনন্দটা, বিশ্বকাপ তো আসলে আমাদের কিছু দিচ্ছে না, আমরা ট্রফিও জিতছি না, আমাদের দেশে বিজনেস ওইভাবে হচ্ছে না, কিন্তু আনন্দটা সেই আনন্দটা আসলে হারাচ্ছে। যদি আর্জেন্টিনার কথা বলতে হয়, আজকে একটা মানে বেশ দুর্ধর্ষ ম্যাচ, আর্জেন্টিনা বনাম মিশর, যেখানে এক পাশে মেসি আরেক পাশে মোহাম্মদ সালাহ। তো এই ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে, কি হতে পারে? এটা বিশেষ করে একটু থামিয়ে দিই, বিশেষ করে আবার কেপ ভার্ডের ম্যাচটাকেও আনতে হয়, যেভাবে করে আর্জেন্টিনা শেষ করলো, অনেকের মনেই প্রশ্ন জাগছে যে এই আর্জেন্টিনা কি অনেক দূর যেতে পারবে কিনা। না, ঠিক আছে, আমি আপনাকে একটু আগে বললাম না যে ব্রাজিল জাপানের সাথে যেটা খেললো সেটা নরওয়ের সাথে খেলতে পারলো না, ছন্দপতন হয়েছে, এটা আশা করি নাই। তো আর্জেন্টিনাও গত বছর বিশ্বকাপটা যেভাবে সৌদি আরবের সাথে হারার পরে যেভাবে শুরু করেছে, সেই শুরুটার রেশ কিন্তু এখনো পর্যন্ত আছে। তাদের একটা টিম উইন করার জন্য যেসব এলিমেন্টস দরকার, টিম কম্বিনেশন, প্লেয়ার্সদের ইনজুরি মুক্ত থাকা, তারপরে রিদমে থাকা, ফর্মে থাকা, ফিটনেস, সব কিছু মিলে আর্জেন্টিনা রাইট ট্র্যাকে আছে। আমার মনে হয় যে কেপ ভার্দের সাথে একটা বড় গ্যাপ ছিল খেলার আগে, 5-6 দিনের একটা গ্যাপ। এই গ্যাপে যেভাবে মিডিয়া ট্রল বা যেভাবে এক্সপেকটেশনটা বেড়েছিল, এই জায়গায় এই চাপটা হয়তো টিম নিতে পারে না, এই প্রেশারটা না নেওয়ার কারণে কিছুটা ছন্দপতন হয়েছে। এবং আমার মনে হয় যে আর্জেন্টিনা মিশরের, ওইটাও আফ্রিকান টিম, এটাও একটা আফ্রিকান টিম, আর্জেন্টিনা ওই জায়গা থেকে কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স উতরে যাবে। আর দ্বিতীয়ত, এটা শুধু আর্জেন্টিনা মিশরের খেলা না, ল্যাতিন বা আফ্রিকার খেলা না, এটা পাশাপাশি কিন্তু দুই মেসির খেলা, এক হচ্ছে আফ্রিকান মেসি আর এক হচ্ছে ওয়ার্ল্ড মেসি। আর এখন মানে আর্জেন্টিনার এইবারের পারফরমেন্স দেখে আপনার কি অ্যাঙ্গেল ডি মারিয়াকে একটু মিস করছেন? অ্যাঞ্জেল ডি মারিয়াকে আমরা আসলে শুরু থেকে মিস করছিলাম। ওটা আসলে লিজেন্ড, ওর খেলার স্টাইলও সবার পছন্দ, চোখে লেগে থাকার মতো। সেই চোখে লাগা দীর্ঘদিন ধরে লেগে থাকার কারণে হঠাৎ করে এখন সরাতে পারি নাই। তবে আমার মনে হয় না যে মানে কেউ না তো কেউ কারোর শূন্যতা পূরণ করবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে কিছুটা ঘাটতি থাকলে ওটা ওভারকাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর্জেন্টিনা যদি জিতে যায় আজকে ম্যাচে, তাহলে তার প্রতিপক্ষ হবে হয়তো সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। তো দুই দলের খেলা দেখে কি মনে হচ্ছে, মানে কলম্বিয়া নাকি সুইজারল্যান্ড আসবে? ডেফিনেটলি কলম্বিয়া। কলম্বিয়াকে আর কি আগে কলম্বিয়া
কাগজে কলমে সবকিছুতে এগিয়ে আছে। ল্যাতিন একটা ব্যাপার আছে। আর আমেরিকা ইউএসএতে খেলা, ইউএসএতে লাতিনদের আফ্রিকানদের যে শারীরিক শক্তিটা থাকা দরকার সেইটা আসলে কলম্বিয়ার আছে। কলম্বিয়া আফ্রিকানদের জন্য এই টুর্নামেন্টটা ঠিক আছে, ওয়েদারগত বা যে হিট, যে টেম্পারেচার। ওই দিন সম্ভবত যেদিন ওই খেলাটা পড়েছে কোয়ার্টার ফাইনালে, সেই দিন 32-34 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সেটা ফিলিং আপনি 36-38। সো ওই ওয়েদারে কলম্বিয়া বেস্ট এগিয়ে থাকে। তাহলে ধরেন যে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, তারা কিন্তু সবসময় রেগুলার প্রতিপক্ষ, তাদের কোয়ালিফিকেশনে হয়, কোপা আমেরিকাতে হয়। সেক্ষেত্রে এই সময়ের ফর্ম বিচারে আর্জেন্টিনা না কলম্বিয়া কাকে? আর্জেন্টিনা এগিয়ে আছে, বাট কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার আপনি জানেন যে নিজেদের ল্যাতিন এরিয়ায় সবসময় একটা ক্ল্যাশ থাকে। আপনি লাস্ট কোপা আমেরিকায় দেখেছেন যে দুর্দান্ত একটা খেলা হয়েছে, ফিজিক্যালিটা থাকে। যেমন প্যারাগুয়ে কলম্বিয়ারা ফিজিক্যালিটা বেশি শো করে, প্যারাগুয়ে ফ্রান্সের সাথে বেশ ফিজিক্যাল ছিল। সো সেই জায়গা থেকে আর্জেন্টিনা কলম্বিয়া যদি খেলার পরে, যদি আজকে আর্জেন্টিনা খেলা পড়ে, তাহলে আমার মনে হয় যে আর্জেন্টিনাকে কষ্ট করে জিততে হবে। অসংখ্য ধন্যবাদ রুবেল সাহেব, আপনার সাথে মানে প্রাণবন্ত একটা আলোচনা হলো এবং অনেক কিছু জানতে পারলাম এবং আসলেই অনেক ইনডেপথ আলোচনা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।